হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং। মোটামুটি সবাই জয়েন করেছো? আচ্ছা, সাউন্ড আশা করি ক্লিয়ার আছে। গুড মর্নিং। হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্রথম দু একটা কথা বলি, সেটা হচ্ছে ফুড এসআই সম্পর্কে। সব ঠিক আছে? ওকে। আচ্ছা, ফুড এসআই সম্পর্কে প্রথমে দু একটা কথা বলি, সেটা হচ্ছে কালকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে ফুড এসআই এর পরীক্ষার যে প্রশ্নপত্র এসেছে, মানে 2019 একটা হয়েছে, 14তে একটা হয়েছে, আর তার আগের একটা কোন ইয়ারে পেলাম, মানে মোস্টলি 3টে বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা আমি দেখলাম। জিওগ্রাফি থেকে কোনো বছর 4টে, কোনো বছর 5টা, কোনো বছর 6টা এইটার কোশ্চেন এসেছে। মানে 19-এ মনে হয় 4টে এসেছে, 14তে 5টা, তার আগের মনে হয় 6টা, মানে এই হিসাবে কোশ্চেন এসেছে। তো কোশ্চেন গুলো থেকে যে পার্ট, মানে যে পার্ট থেকে এসেছে, তো মানে ফুড পরীক্ষা বলে যে ফুড রিলেটেডই বা এগ্রিকালচার বা সয়েল রিলেটেডই প্রশ্ন দিয়েছে সেরকম একেবারেই দেখলাম না। যে কটা প্রশ্ন এখানে এসছে, যেমন ধরো একটা এসেছে লংগেস্ট ক্যানেল, সেটা একটা বলতে পারি যে আমাদের চাষের সাথে রিলেটেড যে পার্টগুলো রয়েছে, যে ইন্ডিয়ার লংগেস্ট ক্যানেল কোনটা, ইন্দিরা গান্ধী ক্যানেল, এটা একটা প্রশ্ন এসেছে। এছাড়া এসেছে আমরা যে রক্স চ্যাপ্টারটা করেছি অলরেডি, তো সেখান থেকে একটা এসছে যে মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ, এটা একটা প্রশ্ন এসেছে। আচ্ছা, এছাড়া আমরা যে 7-8-এ করেছিলাম সেই অক্ষাংশ দ্রাঘিমাংশ যে চ্যাপ্টার, সেখান থেকে সামার সলটিস্ট বা কর্কট সংক্রান্তি কোন ডেটে হয়, সেই প্রশ্নটা এসেছে। তো এছাড়া আর যেটা দেখলাম যে তোমার ওই কোনো একটা রিসার্চ সেন্টার কোনো একটা বার দিয়েছে, মানে মোটামুটি ওভারঅল এরকম টাইপ। সাউদার্ন গঙ্গা কাকে বলে এটা দিয়েছে। আচ্ছা, পেনিনসুলা ইন্ডিয়ার মোস্ট সাউদার্ন পয়েন্ট কোনটা, যেটা আমরা অলরেডি আগে পড়েছি, যারা পুরোনো ক্লাস করেছো, যে ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট যারা করেছো, যে পেনিনসুলা ইন্ডিয়ার মোস্ট সাউদার্ন পয়েন্ট যেটা কন্যাকুমারী, সেটা এসেছে। ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি, এই কোশ্চেনটা এসেছে, যেটা K2 বা গডউইন অস্টিন, যেগুলো আমরা অলরেডি পড়েছি। তার মানে মোটামুটি আমাদের সব টপিক মিলিয়েই ঘেটে ঘুটেই প্রশ্ন এসেছে, এবং খুব কোর পার্ট থেকে প্রশ্ন আসেনি, নর্মাল জিকে হিসাবে কোশ্চেন এসেছে। তো যদি আমরা এমনি জিকে হিসাবে সাবজেক্টটা পড়ে যাই, তাহলেই যা কোশ্চেন আসবে আমরা আনসার করতে পারবো। আচ্ছা, তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে, খুব বেশি প্রশ্ন তো নেই, মানে 19-এর ওই যে বললাম 4টে, 14তে মনে হয় 5টা ছিল, তার আগের একটা ইয়ারে 6টা ছিল। তো এই প্রশ্নগুলো তোমরা একটু এখনো মোটামুটি 1 উইক টাইম তোমরা পাবে। তো যারাই ফুড এসআই দিতে যাচ্ছ, তাদের একটা কাজ হচ্ছে এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটুখানি দেখবে, সলভ করবে। সলভটা করলে, যদি সলভ করতে গিয়ে কোনো সমস্যা হয়, সেটা তুমি গ্রুপে জানাবে, আমি তার উত্তর, তো আমি প্রশ্নগুলো অলরেডি তোমাদের বলেই দিলাম, এই প্রশ্নগুলোই এসেছে এবং উত্তরগুলোও খুব একটা কনফিউশন নয়, তোমরা পারবে। তাও যদি কোনো অসুবিধা হয় সেটা তোমরা গ্রুপে জানাবে, ওটা ভায়া হয়ে আমার কাছে এলে আমি আনসার বা তার কোনো ক্লারিফিকেশন থাকলে আমি সেটা বলে দেবো, হোয়াটসঅ্যাপে আমি ভয়েস মেসেজ করে বলে দেবো। কিন্তু মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, যে টাইপগুলো থেকে কোশ্চেন এসেছে, যেমন ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে যেটা বলি, ধরো ভারতের হাইয়েস্ট পিক, এটা মনে হয় 14 সালের পরীক্ষাতে এসেছে। তো তুমি যখন ভারতের হাইয়েস্ট পিক প্রশ্নটা পেয়েছো, তাহলে তার সাথে সাথে ভারতের হিমালয়ের হাইয়েস্ট পিক কোনটা, পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক কোনটা, মানে এই হাইয়েস্ট পিক রিলেটেড যে কটা প্রশ্ন হয়, দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিক কোনটা, পূর্ব ঘাটের হাইয়েস্ট পিক কোনটা, ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কোনটা, এইরকম ভাবে সবগুলো ওই পার্টগুলো কি করে নাও, রিভাইজ করে নাও, ঠিক আছে? তাহলে দেখবে হয়তো আগের বার পরীক্ষায় এসেছিল ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, এবার তোমাদের পরীক্ষায় এলো হয়তো সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক। তো সেটাও কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ কমন কোশ্চেন হয়ে যাবে। তো যে প্রশ্নগুলোই ওখান থেকে পাচ্ছ, যেমন ধরো রক্স এর ক্ষেত্রে যদি বলি,
মার্বেল কোন শিলা রূপান্তরিত রূপ পরীক্ষাতে এসেছে। তো তোমরা ওটা আনসারটা যখন পড়ছো বা কোয়েশ্চেনটা পড়ছো, বাকি যতগুলো শিলা ট্রান্সফরমেশন রয়েছে, যেটা আমি অলরেডি তোমাদের পিডিএফ এ শেয়ারও করে দিয়েছি, তো সেখানে দেখবে গ্রানাইট থেকে নিস, ব্যাসাল থেকে অ্যামফিবোলাইট, এগুলো আমরা ক্লাসও করেছি। ওই যে পুরো চারটা আছে, পুরো চারটা একবার রিভাইজ করে দিলে, তাহলে একটা লাইমস্টোন থেকে এসেছে, পরে তোমাদের বেলায় হয়তো অন্য গ্রানাইট থেকে কি হয় সেটা এলো, তাহলে এটাও কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ কমন কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো এরকম করে যে যে টপিক থেকে প্রশ্ন কটা এসেছে সেই টপিক গুলো থেকে আদার সাইড গুলো একটু রিভাইজ করে নেবে, এটা একটু করলে কিন্তু অনেক উপকার পাবে। আর আজকে আমি একটুখানি এগ্রিকালচারটা নিয়ে তোমাদের সাথে বলেছিলাম ডিসকাস করব। নতুন পুরনো সবাই পরীক্ষা দিচ্ছ, তাই এগ্রিকালচারটা নিয়ে ডিসকাস করবো, এবং এগ্রিকালচারটা একটা অনেক বড় চ্যাপ্টার। তো এগ্রিকালচারের যে পার্টগুলো থেকে নর্মালি বেশি প্রশ্ন আসে, যেমন হলো সিজনাল ক্রপস, খারিফ ক্রপস, রাবি ক্রপস, এবং আমাদের যে টাইপগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে একটুখানি ডিসকাশন করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। এবং আমরা আজকেও পাচ্ছি, আমরা আগামীকালও একটা ক্লাস নেব বলেছি, তো এই দুটো দিন ক্লাসে আমি পুরো এগ্রিকালচারটাই তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, তাহলে চলো শুরু করি, ক্লাসের এগ্রিকালচারের পিপিটিটা শেয়ার করি এবং ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, দেখো এখানে আমি আগে তোমাদের টোটাল আমি স্লাইডটা একটুখানি দেখাই যে কি কি রেখেছি। আচ্ছা, এখানে কিন্তু ইংলিশেই আছে, মানে ইংলিশ বাংলা দুটো না, এত তাড়াতাড়ি আমি টাইপ করে উঠতে পারিনি, বাংলাটারও টাইপ করতে খুব সমস্যা হয়, তো ইংলিশটাই আপাতত করেছি, কিন্তু খুব সোজা ইংলিশে করা আছে, মানে বুঝতে কোথাও অসুবিধা হলে সেখানে আমি বাংলা বলে দেবো, বাট যারা শুধু বাংলায় পড়তে চাইছো তাদেরও খুব একটা অসুবিধা হবে না। বাই চান্স যদি বলো বাংলায় মানে নোট হলে খুব ভালো হয়, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমার যে বইটা আছে তাতে এইটারই বাংলা ভার্সন আছে, সেটা থেকে আমি পিডিএফ তুলে তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দিতে পারি। সেটা কিন্তু এই ওয়ার্ড ফাইলে টাইপ এরকম থাকবে না, ওই বই থেকে পিডিএফ তোলা থাকবে। ওকে, সেটা চাইলে বাংলা ভার্সনে আমি দিতে পারি, কারণ এত তাড়াতাড়ি না ইংলিশ বাংলা দুটো করাটা খুব মুশকিল, আর খুব সুন্দর করেই সহজ ইংলিশে আমি তোমাদের জন্য দিয়েছি। দেখো প্রথমত দিয়েছে, দেখো এখানে একটা ফার্মিং টাইপ আছে, মানে আমাদের ভারতে যত ধরনের চাষ হয় তার একটা টাইপ আছে। কি কি আছে দেখো, প্রিমিটিভ টাইপ, কমার্শিয়াল, এগুলো সব বুঝিয়ে দেবো আমি, কি কি আছে শুধু আগে একটু দেখিয়ে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এই প্রিমিটিভ টাইপ সম্পর্কে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো লেখা আছে, মানে প্রত্যেকটা টাইপ সম্পর্কে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো লেখা আছে। এই দেখো আবার কমার্শিয়াল ফার্মিং সম্পর্কে লেখা আছে। আচ্ছা, ক্রপ প্যাটার্ন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটাই আজকে আমরা মেনলি পড়বো। ক্রপ প্যাটার্ন মানে হচ্ছে আমাদের কোন সিজনে কি কি ক্রপস হয়, রবি খারিফ এই দুটোই মেন আমরা আগে পড়তাম, এখন আবার পড়বো জাইড। ওকে, এছাড়া কি আছে, মেজর ক্রপস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরীক্ষার জন্য, যে এই রাইস কখন হয়, কোন রিজিয়নে হয়, মানে প্রত্যেকটা যে ক্রপস ভারতের কোথায় হয়, কোন রিজিয়নে হয়, এরকম ইম্পর্টেন্ট কয়েকটা ক্রপস দেওয়া আছে। সব ক্রপস তো মনে রাখা সম্ভব নয়, কয়েকটা ক্রপস আমি তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসো, দেখো এখানে ধরো ক্রপস গুলোই গেল, পরপর কয়েকটা ক্রপস দেওয়া আছে। তারপরে রয়েছে আমাদের কিছু রেভলিউশন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় পড়ে যাওয়ার জন্য। মানে ইম্পর্টেন্ট মানে এই নয় যে ফুড এসআই পরীক্ষাতেই শুধু এটা কাজে লাগবে, তোমাদের সামনে যে পিএসসি পরীক্ষা আছে, মিসলেনিয়াস আছে, পিএসসি ক্লার্কশিপ আছে, তাতে বা রেলের যে কোনো পরীক্ষা বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষা বলো, তাতে কিন্তু এই রেভলিউশন ভীষণ পরীক্ষাতে আসে। আচ্ছা, এই রেভলিউশন গুলো দেখো একটা চার্ট করে দিয়েছি, মানে প্রত্যেকটা রেভলিউশন কার সাথে রিলেটেড রয়েছে, কোন ক্রপসের সাথে রিলেটেড রয়েছে, এবং তাদের ফাউন্ডারকে এবং কোন সময় হয়েছে, এর থেকে বেশি ডিটেলস কিন্তু আমাদের জানার দরকার নেই। টোটাল 16টা রেভলিউশন এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তোমরা নিজেরা একটা পড়বে, অথবা সেটা আমি তোমাদেরকে যখন পিডিএফটা শেয়ার করব সেখানে দিয়ে দেবো, সেটা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট গুলো। রিসার্চ ইনস্টিটিউট মানে কি, দেখবে ওই যে হুইট রিসার্চ ইনস্টিটিউট, গম রিসার্চ ইনস্টিটিউট, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এরকম করে মোটামুটি আমাদের মনে হয় 20-22টা রিসার্চ ইনস্টিটিউট আছে। এটা তোমরা যদি যে কোনো বই ফলো করো,
তোমরা কোন বই ফলো করো জানি না, যে কোনো জিকে বই যদি ফলো করো সেখানেও পাবে, আমার বইটাতেও আছে। যদি না পাও কোনো অসুবিধা নেই, আমি আমার বইটা থেকে পিডিএফ তুলে তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? মানে ওটা বোঝানোর কিছু নেই, ওটা শুধু যতগুলো রিসার্চ ইনস্টিটিউট আছে তার একটা চার্ট থাকবে, সেটা দিয়ে দেবো, সেটা তোমাদের পড়তে হবে। এবং যেমন এবছর ডাব্লিউবিসিএসসি প্রিলিতে দুটো রিসার্চ ইনস্টিটিউট অলরেডি চলে এসেছে, একটা হচ্ছে টি রিসার্চ ইনস্টিটিউট আর একটা হচ্ছে আমাদের কফি রিসার্চ ইনস্টিটিউট। এই দুটো অলরেডি এবছর ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছে। আসামের গুয়াহাটি আর কর্ণাটকের চিকমাগালুর। হ্যাঁ, কর্ণাটকের চিকমাগালুর, আর ওটা ছিল আসামের জোরহাট টিটা, ঠিক আছে? হ্যাঁ, আসামের জোরহাট। তো এই দুটো ডাব্লিউবিসিএস এর প্রিলিতে এসেছিল। তো এরকম মোটামুটি 20-22টা মতো আছে, ওটা একটা চারটা পড়লেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো চলো আজকে যেটা দিয়ে আমরা শুরু করি, যেটা আমাদের খুব কমন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে ক্রপিং প্যাটার্ন বা ক্রপিং সিজন। আচ্ছা, আমরা দেখো নর্মালি সিজনটা যখন শুরু করি, যখন আমরা বলি যে বছর শুরু কোন ঋতু দিয়ে, আমরা বাংলায় যদি বলি তাহলে বলি গ্রীষ্মকাল থেকে। গ্রীষ্ম, বর্ষা, শীত, এই তিনটে ভাগে আমরা ভাগ করি। আর যদি আমরা বলি যে মান্থস, মানে শীতকালে আমরা যে যেমন জানুয়ারি মাস থেকে শুরু করি, মানে আমাদের অ্যাকর্ডিং টু ক্যালেন্ডার যদি আমরা শুরু করি, তাহলে আমাদের শীত, তারপরে গ্রীষ্ম, তারপরে বর্ষা, মানে এটা এইভাবে রোটেশন হয়। কিন্তু যদি এগ্রিকালচারের দিক থেকে আমরা বলি, তাহলে আমরা বলবো তিনটে সিজন আমরা শুরু করি। কোন সিজনটা থেকে আমরা কাল্টিভেশন ইয়ার শুরু করি, সেটা হচ্ছে বর্ষাকাল থেকে। এক মিনিট একটু হোল্ড করতে বাবু, 1 মিনিট একটু হোল্ড কর। হ্যাঁ, তো আমরা কি করি, কাল্টিভেশন যে সিজনটা রয়েছে, কাল্টিভেশন সিজনটা কিন্তু আমরা শুরু করি রেনি সিজন থেকে, ঠিক আছে? মানে বা কাল্টিভেশন ইয়ার শুরু হয় রেনি পার্ট থেকে, মানে বর্ষাকাল থেকে। তো বর্ষা, তারপরে হচ্ছে শীত, তারপরে আসে গ্রীষ্মকাল। তো বর্ষাকালে বৃষ্টির জলের ওপরে ডিপেন্ড করে যে চাষগুলোকে আমরা করি, তাকে আমরা বলি কি, খারিফ ক্রপস। খারিফ ক্রপস। তাহলে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে 2 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে খারিফ ক্রপস। দেখো এখানে কি লেখা রয়েছে, খারিফ ক্রপস আর গ্রোন উইথ দ্য অনসেট অফ মনসুন। অনসেট মানে হচ্ছে মৌসুমী বায়ু যখন ঢুকছে তখন এটাকে অনসেট বলা হয়, আর চলে যাওয়াটাকে বলা হয় রিট্রেট। অনসেট শব্দটার মানে হচ্ছে মৌসুমী বায়ু যখন ঢুকছে। তা মৌসুমী বায়ু যখন ঢুকছে তার মানেই হচ্ছে তখন আমাদের দেশে বর্ষাকালের সূচনা হচ্ছে। এবং হারভেস্টের টাইমটা কখন, অ্যাকচুয়ালি সেপ্টেম্বর শুরু করে অক্টোবর মাসে। এইটা তোমরা যেটা করবে, অ্যাড করবে, যেটা মোটামুটি জুন টু সেপ্টেম্বর, এটা অ্যাড করবে। হারভেস্টিং টাইম যেটা অ্যাড করবে, এটা হচ্ছে নতুন আপডেশন, জুন টু সেপ্টেম্বর, ঠিক আছে? জুন টু সেপ্টেম্বর থেকে অক্টোবর, কারণ অক্টোবর মাসটা হচ্ছে কাটিং টাইম থাকবে। জুন টু সেপ্টেম্বর টু অক্টোবর। এবার জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আমরা চাষটা করি। অক্টোবর মাসটা হচ্ছে আমাদের চাষ হয়ে যায়, ফসলটা মাঠে পড়ে থাকে, কোথাও এন্ড অফ অক্টোবর বা কোথাও নভেম্বরে সেই ফসলটাকে মাঠ থেকে তোলা হয়, ঠিক আছে? বাট কাল্টিভেশন মান্থ যদি আমরা বলি খারিফ ক্রপসের, তাহলে হচ্ছে জুন টু সেপ্টেম্বর, এটা বলবে। সিজন আমরা কি বলবো, রেনি সিজন, বা যেটাকে ভালো ভাষায় বলি অনসেট অফ মনসুন বা রেনি সিজন। ওকে, কি কি ক্রপস মেনলি এখানে গ্রো হয় দেখো, ইম্পর্টেন্ট ক্রপস যেগুলো হচ্ছে প্যাডি মানে ধান, মেজ, জোয়ার, বাজরা, এগুলোকে একসাথে মিলেটসও বলতে পারো, মুগ ডাল, কটন, জুট, গ্রাউন্ডনাট, সয়াবিন। আচ্ছা, আরেকটা এখানে আমি অ্যাড করব, সেটা তোমাদের বোঝানোর জন্য এখানে আমি অ্যাড করিনি, তোমরা এখানে অ্যাড করবে, সেটা হচ্ছে সুগার কেন। সুগার কেন মানে হচ্ছে আখ। এবং একটু খাতা পেন থাকলে এই 2-1টা ইনফরমেশন এখানে লিখে নাও।
যেগুলো আমি অ্যাড করতে বলছি সেগুলো একটু অ্যাড করে লিখে নাও। এই সুগার কেনটা এখানে অ্যাড করলাম। সুগার কেনের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে না, সুগার কেনকে আমরা ইরিগ্রেটেড ক্রপস বলে থাকি। ইরিগ্রেটেড ক্রপস বা জল সেচের ফসল বলে থাকি, ঠিক আছে। সুগার কেনকে কেন বলে থাকি দেখো, সুগার কেনকে আমরা খারিফ ক্রপসের এক্সাম্পল বলছি, তার মানে সুগার কেনকে আমরা মেনলি জলসেচের উপরে ডিপেন্ড করে কাল্টিভেশন করছি, মানে বর্ষাকালে জলের উপরে ডিপেন্ড করে চাষটা করছি। কিন্তু মানে আখ চাষ করতে গেলে প্রত্যেক দিন নিয়ম মাফিক একটা জল দিতে হয়, মানে প্রত্যেক দিন সম পরিমাণ একটা জল দিতে হয়। তো বর্ষাকালে প্রত্যেক দিন সম পরিমাণ বৃষ্টি তো হয় না, ফলে কোনোদিন বেশি হয় কোনোদিন কম হয়। তাহলে যেদিন কম হচ্ছে সেদিনকে আমাকে কি করতে হচ্ছে, জলসেচের ব্যবহার করতে হচ্ছে। এবং আখ চাষের নিয়ম হচ্ছে দুপুর 12টার মধ্যে জল দিতে হয়, আবার বিকেল 4টের মধ্যে সেই জলটাকে মানে ওই জমি থেকে বার করে দিতে হবে। তাহলে ধরো কোনোদিন খুব বেশি পরিমাণে বৃষ্টি হলো, তখন সেই এক্সট্রা ওয়াটারটাকে আমাদের কি করতে হয়, ওই সুগার কেনে জমি থেকে সঙ্গে সঙ্গে বার করে দিতে হয়। তো সেই জন্য বর্ষাকালে চাষ করা সত্ত্বেও জলসেচের সাহায্যটা হচ্ছে মাস্ট। তাই আমরা সুগার কেনকে বলছি জলসেচের ফসল বা ইরিগ্রেটেড ক্রপস, ঠিক আছে। জলসেচের ফসল বা ইরিগ্রেটেড ক্রপস, বিকজ রেনি সিজনে চাষ করা সত্ত্বেও জলসেচের সাহায্য নেওয়াটা মাস্ট। আচ্ছা, এবার এছাড়াও আমরা সুগার কেনকে কোঅপারেটিভ ক্রপস বলে থাকি। কোঅপারেটিভ ক্রপস মানে কি, সমবায় কৃষি ফসল, বাংলায় বলা হয় সমবায় কৃষি ফসল, ঠিক আছে। কেন বলে থাকি দেখো, ধরো তোমাদের মধ্যে যারা আছো কিছু জন হয়তো তোমাদের 5 বিঘে জমি আছে, বাকি কিছু জনের ধরো আরো 5 বিঘে জমি আছে। তো তোমরা কিছু জন 5 বিঘে জমির মধ্যে ধান চাষ করলে, ঠিক আছে, সেম টাইমে। ধরো এই খারিফ শস্য মানে খারিফ ক্রপ যে সময়টাতে আমরা কাল্টিভেশন করি, ঠিক সেম টাইমেই তোমরা কি করলে, কিছু জন ওই 5 বিঘে জমিতে ধান চাষ করলে, আর কিছু জন ওই 5 বিঘে জমিতে আখ চাষ করলে। আচ্ছা, এবার যারা ধান চাষ করলে, যখন ধানটা প্রোডাকশন হয়ে গেল, তখন তোমরা ধান থেকে চাল বার করতেও পারো নাও করতে পারো। সেই মানে মাঠ থেকে যে ফসলটা তুললে, মানে কাঁচা ধানটাকে নিয়েও অথবা ধান থেকে চাল বার করে সেটাকে তুমি মার্কেটে গিয়ে রিটেল বা হোলসেলে 1 মাস ধরে বিক্রি করতে পারো। মানে ডাইরেক্ট তুমি নিজেই মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারো, কারণ ধরো ধান তো নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ধরো তোমার টোটাল 100 কেজি ধান উৎপাদন হয়েছে, তা তুমি কি করলে, ওটা নিয়ে মার্কেটে চলে গেলে, তোমার বসলে আজকে কিছুটা হলো কালকে কিছুটা হলো, তোমার তোমার 1 মাস ধরে বিক্রি করে তোমার 100 কেজি ধান বা 100 কেজি চাল বিক্রি হয়ে গেল, তাতে কিন্তু তোমার কোনো লস হবে না। কিন্তু যারা তোমরা ওই 5 বিঘে জমিতে আখ চাষ করেছো, তাদের যেদিন ফসল কাটা হবে সেদিন সব আখ কাটা হবে একসাথে। তো সব মাঠের যত আখ প্রোডাকশন হয়েছিল সব কেটে ফেলা হলো। সেই আখকে নিয়ে গিয়ে তোমরা কি কেউ মাঠে ডাইরেক্ট বিক্রি করতে পারবে? পারবে না। কেন? ওই একদিনে ওই অত জমির আখ তো বিক্রি হবে না, সম্ভব নয়। আর একদিনে যদি ওই আখগুলো বিক্রি না হয়, 24 ঘন্টা পরে যত লেট হবে আখের রস তত কমতে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, এমন একটা জায়গায় বিক্রি করতে হবে যারা একদিনে একসাথে আমার জমি থেকে যত আখ প্রোডাকশন হয়েছে সব আখকে কিনে নেয়। না হলে কি হবে, ধরো আমার প্রচুর আখ প্রোডাকশন হয়েছে, 5 বিঘে জমির আখ মানে প্রচুর আখ প্রোডাকশন হয়েছে, তার 20% হয়তো আমি ফার্স্ট দিনে মার্কেটে গিয়ে বিক্রি করতে পারলাম, বাকি 80% তো রস শুকিয়ে যাবে, মানে পরের দিন বিক্রি করলে আরো শুকিয়ে যাবে, তারপরের দিন বিক্রি করলে আরো শুকিয়ে যাবে, তখন আমার লস হয়ে যাবে। তাহলে আমি এমন কারোর সাথে একটা যোগাযোগ করব যে একদিনে আমার আখগুলোকে সব কিনে নেবে। তো সেই সংস্থাটাকে আমরা বলি সমবায় সংস্থা। কোনো পার্সোনাল কেউ
একজন চাষি বা একটা রিটেলে তো এগুলো বিক্রি করা সম্ভব নয়। কোনো সংস্থা বা কোনো সিন্ডিকেট সংস্থা, যাদেরকে আমরা সমবায় সংস্থা বলি, তারা কি করে, তাদের সাথে যোগাযোগ করা হয়। যেদিনই মাঠ থেকে আখ কাটা হবে সেদিনকে সমস্ত আখ তারা কিনে নিয়ে চলে যাবে, অথবা ওই মাঠেই আখ থেকে রস বার করার মেশিন থাকে, রসটাকে বার করে রসটাকে কিনে নিয়ে ওই আখের ছিবড়েগুলোকে ফেলে দিয়ে চলে যাবে। তো সেই জন্য দেখা যায় যে আখ চাষ করলে তার যে প্রোডাকশন হয় সেটা আমরা ডাইরেক্ট মার্কেটে সেল করতে পারি না, তাই সুগার কেনকে আমরা কোঅপারেটিভ ক্রপস বলে থাকি। ওকে, তাহলে সুগার কেন কিন্তু অ্যাকচুয়ালি এক্সাম্পল অফ খারিফ ক্রপস, কিন্তু খারিফ ক্রপস হওয়া সত্ত্বেও তাকে আমরা ইরিগ্রেটেড ক্রপস বা জলসেচের ফসল বলছি। এছাড়া কি বলছি, কোঅপারেটিভ ক্রপস বা সমবায় কৃষি ফসল। কোথায় কোথায় হয় দেখো, মানে মেনলি আমরা খারিফ ক্রপস কোথায় কোথায় করি, চাষ করি, আসাম, ওয়েস্ট বেঙ্গল। এই পয়েন্টটা খুব পরীক্ষাতে আসে, খুব মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমাদের তো অলমোস্ট 6টা সেট হচ্ছে, 3টে করে হাফ হবে, তো কোন সেটে কোনটা আসবে বলা খুব মুশকিল। তো আসাম, ওয়েস্ট বেঙ্গল, কোস্টাল রিজিয়ন অফ ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, ঠিক আছে, এবং পার্টিকুলারলি দ্য কঙ্কন কোস্ট মানে মহারাষ্ট্র কোস্ট, এবং ইউপি, বিহার, মেনলি এই রাজ্যগুলোতে আমরা খারিফ ক্রপস কাল্টিভেশন করে থাকি। তাহলে দেখো, খারিফ ক্রপস সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছুই জেনে গেলাম, যে বর্ষাকালে কি কি পয়েন্ট এখান থেকে হাইলাইট করে পরীক্ষায় আসতে পারে। বর্ষাকালে যে ফসলটা আমরা চাষ করি তার নাম কি, খারিফ ক্রপস, মানে কাল্টিভেশন মান্থ কি, জুন টু সেপ্টেম্বর, কাটিং টাইম কখন, অক্টোবর মাস, কি কি ক্রপস আমরা এখানে করি এবং ভারতের কোথায় কোথায় চাষ করা হয়, এই সবকটা পয়েন্ট ধরে আমাদের পরীক্ষায় আসতে পারে। এবার চলে গেল আমাদের বর্ষাকাল, বর্ষাকালের পরে এবার চলে আসবে আমাদের শীতকাল। কারণ দেখো, অক্টোবরের পরে আস্তে আস্তে আমাদের কোন সিজন আসছে, উইন্টার সিজন আসছে। তো এবার উইন্টার সিজনে আমরা যে ক্রপসটা কাল্টিভেট করব, উইন্টার সিজন মানে ওই যে অক্টোবর থেকে ডিসেম্বর, ঠিক আছে, এই সময়টা আমরা যে চাষটা করব তাকে আমরা কি বলছি, রাবি ক্রপস বা রবি শস্য, বাংলায় যেটাকে আমরা বলি রবি শস্য। এবং এই ফসলটা কখন কাটা হয়, এটা কাটা হয় আমাদের মোটামুটি ওই এপ্রিল টু জুন, মানে এই সময় এপ্রিল থেকে জুনের মধ্যে ফসলটা কাটা হয়। কিন্তু শোন, ভাষাগুলো দেখো, শোন মানে হচ্ছে চাষ করা হয়, চাষ করা হয় কখন, উইন্টার সিজন, কখন, উইন্টার মানে অক্টোবর থেকে ডিসেম্বর, এবং কখনো কখনো এটা জানুয়ারিও হয়ে যায়, একটু এগিয়ে পিছিয়ে যায়। আর হারভেস্টেড মানে হচ্ছে ফসল তোলা হয় বা চাষ হয়ে গেল, মানে চাষটা কর্ষণ করে চাষটা হয়ে গেল, এরপরে আমরা যখন ফসলটা মাঠে কিছুদিন পড়ে থাকলো তুলবো, সেটা আমরা কখন তুলি, সামার সিজনে। তাহলে শীতকালে আমরা যে ক্রপস গুলো চাষ করছি তাকে আমরা বলছি রাবি ক্রপস। তার মধ্যে প্রধান হচ্ছে হুইট, বার্লি, পিস, গ্রাম। আচ্ছা, এর সাথে তোমরা পালসেস অ্যাড করতে পারো, মানে যেটা ডাল জাতীয় শস্য, মাস্টার্ড মানে সর্ষে, দেখবে সর্ষে আমাদের প্রচুর পশ্চিমবঙ্গেও চাষ হয়, এবং প্রচুর ফ্রুটস আর ভেজিটেবল আমরা অ্যাড করতে পারি, কারণ শীতকালে আমরা প্রচুর ফ্রুটস আর ভেজিটেবল হতে দেখি। ঠিক আছে, এই ধরনের চাষ মানে শীতকালীন চাষ আমরা মেনলি ভারতের কোথায় দেখি, নর্থ ওয়েস্ট পার্ট, মানে কোথায়, পাঞ্জাব। কারণ আমরা প্রত্যেকেই জানি পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, এই জায়গাগুলোতে কি হয়, আমাদের বেশি শীতকালীন চাষ হয়। এবং যারা ক্লাইমেট পড়েছিলে তারা যদি এখানে থাকো, তোমাদের মনে আছে যে বলেছিলাম যে পাঞ্জাবে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাঞ্জাব হরিয়ানাতে বৃষ্টিপাত হয়, যেখানে যারা পুরনো আছো তাদের ক্লাইমেট পড়িয়েছিলাম। তো পশ্চিমী ঝঞ্ঝা বা যেটাকে আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলি, তার কারণে ডিসেম্বর জানুয়ারিতে পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে প্রচুর বৃষ্টি হয়। সেই বৃষ্টিটার উপরে ডিপেন্ড করেই কিন্তু মেনলি আমরা এই পাঞ্জাব হরিয়ানাতে, ইউপি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এই জায়গাগুলোতে কি করি, এই রাবি ক্রপস গুলোকে চাষ করি, এবং ওই বৃষ্টিটা আমাদের চাষের জন্য ভীষণ হেল্প করে। এবং মানে মোস্ট কোয়ান্টিটি হুইট কি করে,
রাবি ক্রপস এর জন্য ফেমাস। মানে মেন রাবি ক্রপস যদি বলি তাহলে হচ্ছে হুইট, মানে যেটা মোস্ট কোয়ান্টিটিতে প্রোডাকশন হয়। আর মেন খারিফ ক্রপস যদি বলি সেটা হচ্ছে প্যাডি আর জুট। তাহলে দুটো সিজন আমাদের চলে গেল। একটা বর্ষাকাল, প্রথমে পড়লাম খারিফ, তারপরে পড়লাম রাবি। এবার চলে আসবো আমরা জাইড, মানে জাইড ক্রপস, কারণ আরেকটা সিজন বাকি থাকলো যেটা হচ্ছে গ্রীষ্মকাল, যেটা শর্ট সিজন। শর্ট সিজন ডিউরিং দ্য সামার মান্থ, যেটা যেখানে আমাদের রাবি আর খারিফের মাঝখানে যে সময়টা থাকে, সেই জন্য আমরা কি বলছি দেখো, বিটুইন দ্য রাবি অ্যান্ড দ্য খারিফ সিজন। মানে ওই রবি শস্য মানে শীতকালের ফসলটা চাষ হয়ে গেল, এবার ওই ফসলটা তুলে নেবে, এরপরে বর্ষা আসবে, চাষ হবে, তার মাঝখানের যে একটা প্রখর গরম থাকে, যেটা এপ্রিল মে মাস বলি আমরা, সেই সময়, ওটা খুব শর্ট টাইম, ওটা বেশি টাইম পাওয়া যায় না, সেই সময় যে চাষটা করি আমরা তাকে আমরা বলি জাইড সিজন। ঠিক আছে, জাইড ক্রপস। জাইড ক্রপস মানে হচ্ছে গ্রীষ্মকালীন ফসল। তো মেনলি সেখানে ওয়াটারমেলন, কিউকাম্বার, ভেজিটেবল, মাসমেলন, মাসমেলন মানে হচ্ছে ফ্রুটি যেগুলোকে আমরা বলি, এবং এর সাথে তোমরা একটা অ্যাড করতে পারো ওয়ান টাইপ অফ রাইস। ধান আমাদের দেখবে তিন ধরনের হয়, আউশ, আমন, বোরো, এই তিন ধরনের ধান হয়। ঠিক আছে, তো গ্রীষ্মকালেও একদম এই জাইড ক্রপসও আমরা ওয়ান টাইপ অফ রাইসটা অ্যাড করতে পারি। তাহলে এগুলোকে আমরা বলছি জাইড ক্রপস। আগে আমরা মেনলি স্কুল লেভেলে যতদিন পড়েছি রাবি ক্রপস আর খারিফ ক্রপসই পড়েছি, এখন আমরা তিনটে পড়লাম, রাবি, খারিফ, জাইড। আর আমাদের বছর শেষ হয়ে গেল, মানে আমাদের কাল্টিভেশন সিজন শেষ হয়ে গেল। তাহলে কাল্টিভেশন সিজনটা শুরু হচ্ছে কোথা থেকে? বর্ষা থেকে। প্রথম বর্ষাতে করছি খারিফ, তারপরে করছি আমরা শীতে রাবি, আর তারপরে গ্রীষ্মে আমরা করছি জাইড। ওকে, বলো, কেউ কিছু বলছিলে, বলো। আচ্ছা, এইটা প্রসঙ্গে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও বলতে পারো। আমাদের কিন্তু এই তিন ধরনের ক্রপ আমরা দেখতে পাই। হ্যাঁ, বলো। আমন ধানটা তো খারিফ ম্যাডাম, শস্য। একজন একজন করে বল বাবু। হ্যাঁ জয়ন্ত বলো, তুমি বলো, জয়ন্ত বলো, আমি তারপরে বলছি। হ্যাঁ ম্যাম, আমন ধানটা কি খারিফ শস্য না? আমন ধানটাকে আমরা খারিফ শস্য বলি। আমন, আউশ, আর বড় ধানটা? বোরো হচ্ছে আমাদের গ্রীষ্মকালের যেটা হয়, মানে শীতের শেষে। আচ্ছা, আরেকজনকে কি বলছিলে বলো। ম্যাম, শোন শব্দের অর্থ কি বাংলা হচ্ছে কি চাষ করা? শোন শব্দের অর্থ হচ্ছে চাষ করা। ঠিক আছে, হারভেস্টিং শব্দের অর্থ সুরজ চাষ প্রামাণিক, করা। তোমার কিছু প্রশ্ন ছিল? শোন শব্দের অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে গাছ লাগানো, আর হারভেস্টেড যেটা সেটা মানেও চাষ করা। কিন্তু এখানে দেখবে অনেক কিছু যখন সেন্টেন্স আমরা কনস্ট্রাকশন করছি, তখন এখানে শোন মানে বোঝানো হচ্ছে গাছ লাগানো, মানে চাষটা শুরু হচ্ছে, আর হারভেস্টিং মানে হচ্ছে চাষটা শেষ হয়ে যাচ্ছে, ফসলটা মাঠে পড়ে থাকছে, এবার তোলা হবে। ঠিক আছে, ম্যাম, বপন মানে তোলা না লাগানো? এই রে, এটা তো কঠিন বাংলা হয়ে গেল। রোপণ মানে লাগানো তো। আসতে পারে কোশ্চেন ম্যাম এরকম বাংলাতে, বপন রোপণ মানে- করার যদি পর- বাংলা আসে, বপন মানে লাগানো ম্যাডাম। আস্তে আস্তে, ম্যাম বপন মানে লাগানো। যদি বাংলা আসে, আচ্ছা, বাংলায় প্রশ্ন তো আসবে, ইংলিশ ভার্সনও থাকবে, শুধু তো বাংলা আসবে না, একটু ইংলিশ ভার্সনটা দেখে নিবি। কারণ কি জিওগ্রাফিক্যাল টার্মে কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ টার্মটা দেখলে সুবিধা। যেমন একটা এক্সাম্পল বলি, 2014-তে যে প্রশ্নটা দিয়েছে, ওই যে সামার সল্টিস, ঠিক আছে, তো সামার সল্টিস টার্মটা থেকে তোরা বাংলাটা বেশি কমফোর্টেবল, কর্কট সংক্রান্তি, কিন্তু দক্ষিণায়ন। হ্যাঁ দক্ষিণায়ন না, সামার সল্টিস মানে দক্ষিণ, হ্যাঁ দক্ষিণায়ন, আবার উত্তরায়ণ। মানে দক্ষিণায়ন। উইন্টার সল্টিস মানে উত্তর দিকে আসবে, উত্তরায়ণ। ঠিক আছে, মানে বাংলাগুলো একটু কনফিউশন, তার থেকে ইংলিশ গুলো ভালো। আবার ধর, যখন এই পয়েন্টটা তোরা পড়বি তখন কিন্তু এর সাথে ওই যে মহাবিষুব, জলবিষুব, অনুসুর, অপসুর, এই ডেটগুলো একটু রিভাইজ করবি। অনুসুর অপসুর মানে কি? এপিহেলিয়ান, পেরিহেলিয়ান। আচ্ছা,
পেরিহেল হ্যাঁ, মহাবিষুব জলবিষুবটা ভীষণ গন্ডগোল হয়ে যায়। কিন্তু যদি ইংলিশ টার্মটা মনে রাখিস, যেমন ধর অটম ইকুইনক্স, অটম সিজনটা আমাদের কোন সময় আসে? সেপ্টেম্বর মাসে। তাহলে 23 সেপ্টেম্বর হচ্ছে অটম ইকুইনক্স। বাংলা যাই দিক, মহাবিষুব দিক জলবিষুব দিক, ধর তোর মনে পড়ছে না কোন ডেটটা কোন মাসে, ইংলিশ টার্মটা দেখে নিবি। যদি দেখিস যে অটম ইকুইনক্স আছে, অটম কখন আসে? সেপ্টেম্বরে, তাহলে আনসার হবে 23 সেপ্টেম্বর। আবার ধর এরকম আছে জলবিষুব মহাবিষুব দিয়েছে, তোর মনে পড়ছে না, দেখবি স্প্রিং ইকুইনক্স আছে কিনা। স্প্রিং ইকুইনক্স, স্প্রিং মানে বসন্তকাল, কখন আসে? মার্চ মাসে। তাহলে ওখানে আমরা কি করব? 21 মার্চটা আনসার করব, কারণ আমাদের মান্থ গুলো গন্ডগোল হয়ে যায়। তো সেই জন্য বাংলা টার্ম যেগুলোতে একটু গন্ডগোল হবে, ইংলিশ তো থাকবে, একটু ইংলিশ টার্মটা দেখে নিবি, ঠিক আছে? কারণ কিছু যেমন অ্যালুভিয়াল সয়েল, যদি শুধু ইংলিশে থাকে বুঝবি না ওটা কি। অ্যালুভিয়াল সয়েল মানে হচ্ছে পলিমাটি। এবার পলিমাটিটা জানা থাকলে খুব সহজেই বলতে পারবি যে ওটা পলিমাটি, না হলে বুঝতেই পারবি না। তো যেটা মনে হবে একটু বাংলাটা টার্মটা দেখে নি, যেটা মনে হবে একটু ইংলিশ টার্মটা দেখে নিয়ে করবি, কারণ কিছু কিছু ইংলিশ বাংলা জিওগ্রাফিতে খুব অসুবিধা হয়, বিশেষ করে বাংলা টার্মগুলোর ক্ষেত্রেই বেশি অসুবিধা হয়। আচ্ছা, এই পার্টটা নিয়ে কারুর কোনো বক্তব্য থাকলে, জিজ্ঞাসা থাকলে বলো। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখো এই নোটটা আমি তোমাদের দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো, কিন্তু এখান থেকে এই যে পার্টগুলো রয়েছে, মানে রাইস প্রোডাকশন গুলো তোমাদের মাস্ট বি পড়তে হবে। আরেকটা যেটা পড়তে হবে মাস্ট বি, সেটা হচ্ছে একদম লাস্টের দিকে চলে যায়, সেটা হচ্ছে আমাদের রেভলিউশন যেটা আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা শুধু এই ফুড এসআই পরীক্ষার জন্য নয়, অন্যান্য পরীক্ষার জন্য। আচ্ছা, রেভলিউশনের মধ্যে এখানে যে গ্রিন রেভলিউশনটা রয়েছে, এখানে গ্রিন রেভলিউশনের ফিল্ড বা প্রোডাক্ট দুটো দেওয়া রয়েছে। ফিল্ড হচ্ছে এগ্রিকালচার, প্রোডাক্ট কি হবে বলো তো? এটা তোমরা সবাই জানো। ধান আর গম। গম। ধান না, গম। কি লিখবো আমরা? হুইট, তাই তো? দেখি একটু বাংলায় লিখতে পারি। গম গম গম, হুইট। হ্যাঁ। ধান হয়েছিল পরে, গ্রিন রেভলিউশন প্রথম যখন হয়েছিল তখন হয়েছিল গম, পাঞ্জাব হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানাতে। আচ্ছা, এইবার গ্রিন রেভলিউশন সম্পর্কে একটুখানি বেশ কিছু ইম্প্যাক্ট নিয়ে মানে বেশ ভালো কিছু রয়েছে, কিন্তু আমাদের এই ধরনের পরীক্ষাগুলোতে খুব একটা অত ডিটেলসে লাগে না। তবে আমি যেটা একটুখানি তোমাদের আজকে বলে দেবো, অপারেশন ফ্লাডটা দেয়। অপারেশন ফ্লাড খুবই দেয়, ঠিক বলেছো, অপারেশন ফ্লাড অনেকবার দিয়েছে। প্রত্যেকটা দেখো এই যে ইয়েগুলো লেখা আছে, ফিল্ড গুলো, মানে একটাও কলাম কিন্তু বাদ দেওয়া যাবে না। ফিল্ড, ফাদার, পিরিয়ড, সব কটাই প্রশ্ন আসে, ঠিক আছে? এগুলো তো চার্ট দেখে তোমরা পড়ে নিতে পারবে। কিন্তু আমাদের ভারতে সর্বপ্রথম হয়েছিল গ্রিন রেভলিউশন। আচ্ছা, এইটাকে কেন আমরা রেভলিউশন নাম দিয়েছি সেটা একটু আমি তোমাদের বুঝিয়ে দেবো, কারণ যদি বাই চান্স আমাদের কোনো একটা স্টেটমেন্ট ওয়াইজ প্রশ্ন আসে। আচ্ছা, প্রথম দেখো আমরা স্বাধীনতার আগে যে চাষ করতো, আমাদের এই যে রেভলিউশন গুলো হয়েছে সবই দেখতে পাচ্ছ আফটার ইন্ডিপেন্ডেন্স, ইয়ারটা লক্ষ্য করো, সবই কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স। তো বিফোর ইন্ডিপেন্ডেন্সও আমরা কাল্টিভেট করতাম, কিন্তু বিফোর ইন্ডিপেন্ডেন্স আমাদের কাল্টিভেশনটা টোটালটাই আমাদের ব্রিটিশদের কি চাষ করবে তাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করতো। সব থেকে বেশি সমস্যা যেটা ছিল যে আমাদের দেশে প্রচুর উর্বর মাটি থাকা সত্ত্বেও আমরা চাষ করতে পারতাম না জলের অভাবে। একটা জিনিস ভেবে দেখো, যখন স্বাধীন হয় তখন দেখবে আমাদের 32 কোটি পপুলেশন ছিল, কি তারও কম। বিভিন্ন রবীন্দ্রনাথের গানে দেখবে বলেছে না, 7 কোটি সন্তানের মুগ্ধা জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। তাহলে তখন পপুলেশন কত ছিল? 7 কোটি। এখন কত আছে? প্রায় 200 কোটি, মানে 140 কোটি, ইলিগালি ধরে নাও 200 কোটি। তো মানে ডিফারেন্সটা কোথায় দেখো, এখন শুধু পশ্চিমবঙ্গে 10 কোটি লোক বসবাস করে, কিন্তু তাও আমাদের এখন কিন্তু, হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, এখন তো নতুন কোনো সেন্সাস হয়নি বা আদমশুমারি তো হয়নি, 2010 সালে তো শেষ আদমশুমারি হয়েছিল। বুঝলাম না। 2004 বটে এরকম একটা 2011 সালে নতুন জনগণনা বা সেন্সাস এখন তো আর হয়নি। না না না, জনগণনা হয় না, জনগণনার কথা আমি এখন বলিনি, আমি এটা বুঝিনি, তারপর তোমাদের বক্তব্যটা বলো, ঠিক আছে? তো যেটা দেখা যাচ্ছে কি, যে আমরা যখন
আমরা এখন 200 কোটি পপুলেশনের কাছাকাছি গিয়েও আমাদের কিন্তু দুর্ভিক্ষ জিনিসটা আমরা ফিল করি না, বা ক্রপ প্রোডাকশন হলো না এটা আমরা ফিল করি না। কিন্তু তোমরা হিস্ট্রিতে পড়েছো যে ব্রিটিশ আমলে অনেকবার, যেমন 76-এর মন্বন্তর, এরকম অনেকবার দুর্ভিক্ষ হয়েছিল যে ফসল প্রোডাকশন হয়নি, ঠিক আছে, মানে অনেক জমি পড়ে আছে অথচ ক্রপস প্রোডাকশন হয়নি। ফলে তারা কি করেছে, মানে মানে কি বলবো, যেটা রাজাদের কর দিতে পারেনি, ফলে দুর্ভিক্ষ এসে গেছে। তার কারণ কি ছিল, আমাদের দেশে জনসংখ্যা তখন মানে 1% ছিল, এখনকার যা জনসংখ্যা 1% ছিল, তাতেও এত ফুড মানে কম হতো, কারণ আমাদের কোনো জলসেচ ব্যবস্থা ছিল না। আমাদের এত জমি উর্বর থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র বর্ষার জলের উপরে নির্ভর করে তখন চাষ করতাম, এবং মৌসুমী বায়ুকে আমরা বলি খামখেয়ালি, মানে সে নিজের খুশি মতো আসে, কোনো বছর আগে আসে, কোনো বছর পরে আসে, কোনো বছর অনেক বেশি পরিমাণে ময়েশ্চার নিয়ে এসে বৃষ্টিপাত ঘটায়, কোনো বছর অনেক ড্রাই হয়ে চলে আসে, বৃষ্টিপাত ঘটায় না। তো দেখা গেল পরপর 2 বছর মৌসুমী বায়ু এসেছে, ভালো বৃষ্টিপাত দিল না, ফলে প্রোডাকশন ভালো হলো না। তো আমাদের চাষটা তখন সারা বছরে ওই একটা সিজনেই করা হতো এবং পুরোটাই প্রকৃতির ওপরে ডিপেন্ডেন্ট থাকতাম, তার জন্য প্রোডাকশন হতো না ভালো। বাট আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের প্রথম লক্ষ্য দেয়া হলো জলসেচের ওপরে, মানে বিভিন্ন ইরিগেশন প্রজেক্টের ওপরে। তার জন্যই কিন্তু আমাদের আফটার ইন্ডিপেন্ডেন্স ফারাক্কা ব্যারেজ, ডিভিসি এগুলো তৈরি করা হলো। ডিভিসি হচ্ছে প্রথম ভারতীয় কেন্দ্রীয় সরকারি সংস্থা, যেটা স্বাধীনতার পরই তৈরি হয়। 1948 সালে ডিভিসি তৈরি হয়, প্রথম কেন্দ্রীয় সংস্থা হিসাবে এটার কাজ শুরু হয়। তো জলসেচের ব্যবস্থাটা তৈরি করা হলো। জলসেচের ব্যবস্থাটা তৈরি করার পরে যেটা দেখা গেল, বিভিন্ন ফার্টিলাইজার কোম্পানি তৈরি করা হলো। আমাদের ভারতে কোনো ফার্টিলাইজার কোম্পানি ছিল না, আমরা বাইরে থেকে নিয়ে আসতে হতো। এবং বিভিন্ন ব্যাংক তৈরি হলো, ভারতের নিজস্ব ব্যাংক তৈরি হলো, যেগুলো বেশ কিছু, তোমাদের যদি বাড়িতে কোনো দাদু টাদুরা ব্যাংকে কাজ করে থাকেন, তাদের জিজ্ঞেস করবে এই যে এখন আমরা ব্যাংকে চাকরি করার জন্য এত পরীক্ষা দিই, এই ব্যাংক কিন্তু একটা সময় কেউ চাকরি করতে যেত না, কারণ ব্যাংক প্রাইভেট ছিল। তো আস্তে আস্তে সরকার সেই ব্যাংকগুলোকে তা সরকারের আওতায় এনে ব্যাংক থেকে একটা কৃষি ঋণের ব্যবস্থা করলো। এই সুবিধাগুলো করার পরে দেখা গেল যে আমাদের চাষের ক্ষেত্রে অনেকটা সুবিধা হচ্ছে। কিরকম, আগে যেমন আমরা একটা সিজনেই শুধুমাত্র বর্ষার জলের উপরে নির্ভর করে চাষ করতাম, এখন আমরা জলসেচের মাধ্যমে অন্য সিজনগুলোতেও চাষ করতে পারছি। এবার অন্য সিজনগুলোতে চাষ করলে আদৌ প্রোডাকশন হবে কিনা, সেইটার জন্য প্রথম পাঞ্জাব হরিয়ানাতে ওই যে ভাকরা নাঙ্গাল যে প্রজেক্টটা তৈরি হয়েছিল, বা ওখানে প্রচুর নদী রয়েছে, সেই নদীর জলের সাহায্য নিয়ে, মানে জলসেচের সাহায্য নিয়ে পাঞ্জাব হরিয়ানাতে জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য প্রথম গম প্রোডাকশন করা হয়েছিল। তো তাতে দেখা গেল এত হিউজ প্রোডাকশন হয়েছে যে আগে আমরা মাত্র ওই 30 কোটি 32 কোটি পপুলেশনের খাবার জন্য ধান গম বাইরে থেকে নিয়ে আসতে হতো, কিন্তু আমরা যখন এই পদ্ধতিগুলো ইউজ করলাম, মানে জলসেচের মাধ্যমে যখন বছরে 3 বার চাষ করতে পারলাম, বিভিন্ন ফার্টিলাইজার ইউজ করতে পারলাম, ব্যাংক থেকে কৃষকরা ঋণ নিয়ে চাষ করার সুবিধা পেল, এই সুবিধাগুলো ব্যবহার করে যখন বছরে 3 বার চাষ করে ক্রপস প্রোডাকশন করতে পারলাম, তখন দেখা গেল যে আমরা খেয়েও ধান গম আমরা বাইরে বিক্রি করতে পারছি। তাহলে ব্যাপারটা কি হলো দেখো, আগে আমরা ধান গম খাওয়ার জন্য বাইরে থেকে ইম্পোর্ট করতাম, বাট এখন আমরা নিজেরা চাষ করে খেয়ে উদ্বৃত্ত জিনিসটাকে বাইরে এক্সপোর্ট করতে পারছি। এই যে একটা চেঞ্জ, যেটাকে একটা হিউজ চেঞ্জ, সেটাকে বলা হয় কিন্তু গ্রিন রেভলিউশন। মানে তার জন্যই নাম দেওয়া হলো রেভলিউশন। মানে রেভলিউশন মানে হচ্ছে একটা হিউজ পরিবর্তন। তো এই যে পয়েন্টগুলো আমি বললাম, এগুলোকে বলা হয় ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন, মানে গ্রিন রেভলিউশনের ইম্প্যাক্ট। এগুলো কিন্তু স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন আসে, তোমাদেরও আসতে পারে, ঠিক আছে। এই গ্রিন রেভলিউশন হচ্ছে প্রথম পথপ্রদর্শক,
এটাতে আমরা বিপুল সাড়া পাওয়ার পরে তাকে অনুসরণ করে সায়েন্টিফিক পদ্ধতি গ্রহণ করে বাকি রেভলিউশন গুলো আমরা পরবর্তীকালে করেছি। মানে দেখো অলরেডি 16টা রেভলিউশন এখানে দেওয়া আছে, মানে আমাদের সামনে তো একটা রেভলিউশনের চার্ট চলে এলো, তাহলে সেটাকে ফলো করে এবার বাকিগুলো করেছি। কিন্তু প্রথমটা করতে গিয়ে আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে, যেগুলোকে আমরা ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন বলতে পারি। ওকে, তো এইটা যেমন আমি গল্পের মতো বললাম, এরকমই মনে রাখবে যদি আসে, যেটা এসেছে WBCS এর মেন্সে এসেছে এবং CGL এ একবার এসেছে, এরকম পয়েন্ট করে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট বা হুইচ স্টেটমেন্ট ইজ রিলেটেড উইথ গ্রিন রেভলিউশন, এরকম করে পয়েন্ট করে আসতে পারে। ওকে, আচ্ছা এবার বলো তোমাদের কার কি প্রশ্ন আসে। তাহলে আজকে আমরা সিজনাল প্যাটার্নটা কমপ্লিট করলাম এবং রেভলিউশনের এই চারটা তোমরা পড়ে নেবে, দিয়ে দেবো, কমপ্লিট করলাম। কালকে আমি টাইপ গুলো বুঝিয়ে দেবো, মানে কাল্টিভেশনের যে টাইপ গুলো রয়েছে, যেটা আমরা প্রথমে দেখালাম তোমাদের, ওই যে প্রিমিটিভ টাইপ, যে কটা টাইপ রয়েছে তার ডেফিনেশন, তার ক্যারেক্টারিস্টিক, সেটা বুঝিয়ে দেবো। আর ওই চারটা রয়েছে আমাদের, মানে রিসার্চ সেন্টারের চারটা, সেটা কালকে বুঝিয়ে দেবো। তাহলে মোটামুটি তোমাদের পরীক্ষার মতো এগ্রিকালচারটা পড়া হয়ে যাবে, অসুবিধা হবে না। এই যে এইটা কালকে আমরা বুঝিয়ে দেবো, মানে প্রত্যেকটা ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স এবং ভারতে এটা কিভাবে করা হয়, এইটা কালকে আমরা বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা আজকে বলো কালকে। ম্যাডাম আপনার ছবিটা কেমন কালার আসছে? ম্যাডাম আপনার ছবিটা কেমন কালার আসছে? এটা না মাঝে মাঝে চলে আসছে, কেন জানি। এটা কাল আগের দিনে হচ্ছিল। ম্যাম বলছি আউশ ধানটা তাহলে কোথায় হবে? এটা আচ্ছা হচ্ছে খারিফ শস্য হবে? একটা কথা বলি বাবু, আমাদের যে 3 ধরনের ক্রপস হয়, আউশ, আমন, বোরো, ঠিক আছে? তো 3 ধরনের যে ধান হয়, 3 ধরনের ধানই কিন্তু কোনো একটা জমিতে হয় না। মানে আমরা পশ্চিমবঙ্গে, হ্যাঁ দেখো জয়ন্ত ঠিক লিখেছে, ওটাকেও আমরা জাইড বলতে পারি, মানে গ্রীষ্মকালে হয়। আর বোরো ধানটা হচ্ছে গ্রীষ্মকালে তোলা হয়। তো আমাদের কিছু জমি থাকে 3 ফসলি, কিছু জমি থাকে 2 ফসলি। তো আউশ, আমন, বোরো অল্টারনেটিভ করে চাষ করা হয়। মানে ধরো যে জমিতে বর্ষাকালে ধান চাষ করা হলো, সেই জমিতেই কিন্তু শীতকালে আবার ধান চাষ করা হয় না, শীতকালে হয়তো সেখানে আলু চাষ করা হলো, ঠিক আছে? আগের দুটো রেকর্ড দেবেন, আগের দুটো রেকর্ড দিয়ে দিয়েছি আমি আগের দুটো রেকর্ড, মানে আমার কাছে কোনো রেকর্ড ডিউ নেই, আমি সব রেকর্ড পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? এবং ম্যাম বলছি কোন ফসল কোন টাইমে তোলা হয় এইরকম নিয়ে একটা কোশ্চেন এসেছিল, একবার একটা পরীক্ষা দিয়েছিলাম। কোনটা বলো, আরেকবার তো বলো কোন ফসল প্রশ্নটা। কোন টাইমে তোলা হয়? বলছি ম্যাম কোন ফসল কোন আউশ আমন বোরো এই 3টি ফসলের ভিতরে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে কোন ফসলটা দিয়েছিল, কোন টাইম তোলা হয়েছিল সেটাই মানে দিয়েছিল। আউশ, আমন, বোরোর মধ্যে দিয়েছিল, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, যদি টাইম বলে, মোটামুটি আমন ধানটা বলবে যে আমাদের বর্ষাকালে চাষ করা হয় আর চাষের পরে ওটা তোলা হয়। যদি আউশটা বলবে বর্ষা আর শীতের মাঝখানে চাষ করা হয়। আর বোরোটা হচ্ছে শীতের এন্ডে চাষ করা হয়, গ্রীষ্মকালে তোলা হয়, ঠিক আছে? এইটা মনে রাখবে। আর ওইটা ওই ছোট করে লিখে আমি না হয় কালকে ওটা অ্যারো অ্যারো দিয়ে লিখিয়ে দেবো, আউশ, আমন, বোরোটা। হ্যাঁ, এরকম প্রশ্ন আসে। হ্যাঁ ম্যাম, এটা দিলে একটু খুব ভালো হুম, তো, কারণ কালকেই দিয়ে দেবো। ঠিক আছে ম্যাম। কি একটা মেসেজ করলি রে? ওকে ওকে। স্টপ প্রেজেন্টিং এর পাশে ইগনোরটা করে দিয়েছি। ম্যাম একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ম্যাম, কালকে যখন ক্লাস নেবেন প্লিজ একটা বা দুটো স্লাইড একটু ইন্ডাস্ট্রি নেবেন, পরীক্ষার জন্য স্পেশালি। ইন্ডাস্ট্রি মানে এখন কারেন্ট যে আপডেট গুলো আর কি। হ্যাঁ ম্যাম, কারেন্ট আপডেট গুলো আর কি বইয়ে পাচ্ছি না, তো তাহলে আপনি যদি কারেন্ট আপডেট কিরকম বল, একটু একটা দিতেন এক্সাম্পল ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে। বল একটু। মানে লৌহ ইস্পাত শিল্পে যেমন এখন প্রথম আছে, বা যেখানে কয়লা উৎপাদন কোনখানে বেশি হয়, এসব জায়গাগুলো। লৌহ, আচ্ছা ইন্ডাস্ট্রি থেকে একটা প্রশ্ন তোদের ফুড এসআইতে এসেছে দেখলাম, ভিলাই
কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? তো দেখ ইন্ডাস্ট্রি কি পড়বি আর ওই পার্টগুলো আমি তাহলে একটু ডিসকাস করে দেবো, কারণ পুরোটা তো পড়ানোর সময় হবে না। এই মানে মোটামুটি ধর এই এগ্রিকালচারের বাকিটা ডিসকাস করে ইন্ডাস্ট্রি আর ওই যেটা বললি আমাকে একটুখানি মনে করাবি, আমি ডিসকাস করে দেবো। মানে কি 10টা আয়রন ইন্ডাস্ট্রি আছে, তার সাথে মিনারেলস এর পার্ট গুলোও আছে, একটুখানি মনে করাবে, আমি বলে দেবো কি কি পড়বি, বা আমি ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট বলে দেবো, সেগুলো একটুখানি নোট ডাউন করে নিবি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ঠিক ম্যাম। আছে, ঠিক আছে। আমি আগের অবধি হ্যাঁ পিডিএফ কালকে পাবে, স্বরূপ মন্ডল পিডিএফটা কালকে পাবে, কারণ আমি ওই ইয়েটা অ্যাড করব, রিসার্চ সেন্টারটা অ্যাড করব আজকে, করে পিডিএফটা কালকেই পেয়ে যাবে। আর আমি সব রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দিয়েছি, আমার কাছে কোনো ডিউ রেকর্ড নেই। এই তোমাদের যেটা আজকে হলো, এটা আমি আজকে দুপুরে পাঠাবো, তারপরে তোমরা পেয়ে যাবে। ওকে, আমি সব আগের সব রেকর্ড ক্লাস পাঠিয়ে দিয়েছি। বলো ম্যাম, বলছি যে বোরো ধান কি রবি শস্য? বোরো ধানটা রবি শস্য ঠিক বলে অনেক সময়, আবার মানে ওটা শীতের শেষে চাষ করা হয়, ওটাকে অ্যাকচুয়ালি জাইড বললে বেটার হয় বোরোটাকে, ঠিক আছে? শীতের শেষে করে গ্রীষ্মকালে শীতে তোলা হয়। আচ্ছা, মৌসুমী বায়ু লিখে কি একটা করলি দেখি, যা মেসেজ তো আর দেখতে পাচ্ছি না, চলে গেল। দাঁড়া, খারিফ ফসল মৌসুমী বায়ুর আগমনের সাথে সম্পর্ক রেখে যে ফসল জুন মাসে বোনা শুরু, নভেম্বর ডিসেম্বর তোলা হয় হয় আমন ধান, কার্পাস। হ্যাঁ দেখো, তপোধন ভালো লিখেছে ওগুলো, ও ভালো লিখেছে যে মেসেজটা করেছে। খারিফ ফসল হচ্ছে মানে বাংলায় মৌসুমী বায়ুর আগমনের সাথে সম্পর্ক রেখে ওই জুন জুলাই থেকে সেপ্টেম্বর হবে, এটা মানে এক্সটেন্ড করবি সেপ্টেম্বর অবধি, জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি বোনা হয়, নভেম্বর ডিসেম্বরে ফসল তোলা হয়। যেমন আমন ধান, কটন মানে কার্পাস। একদম রাইট, একদম ঠিকঠাক লিখেছে, মানে ওই ইংলিশটা সুন্দর করে বাংলা বলে দিয়েছে, একদম ঠিক বলেছো। ঠিক আছে, চলো আবার কালকে টুমরো সেম টাইমে দেখা হচ্ছে। আমি এই এটার একটু আলোচনা করিনি, তোমরা যেটা বললে ইন্ডাস্ট্রিটা একটুখানি কিছু কিছু পয়েন্ট বলে দেবো, আর ইরিগেশন প্রজেক্টেরও, জলসেচেরও কিছু কিছু পয়েন্ট বলে দেবো। ওকে, চলো টাটা, ভালো থেকো। ওকে ম্যাম।